আমাদের অর্থনৈতিক কারণে আমাদের অনেকেরই গাড়ি নেই, ব্যক্তিগত গাড়ি নেই। আর পরিবহন কোম্পানিগুলিও তাদের একটা হিসাব মতোই তারা গাড়ি নামায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সিগন্যালে দাঁড়ান, যখন উনি চিন্তা করেন যে ওনার 50টা গাড়ি ওনার বহরে না থাকে, যদি 4টা গাড়ি থাকে, তাহলে নগরবাসী অন্তত কিছু সময়ের জন্য জ্যাম মুক্ত থাকবে, এই দুর্দশা থেকে মুক্ত হবে। উনি যখন দাঁড়ান তখন আমরা আশাবাদী হই, এবং বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত পজিটিভভাবে, বিশেষ করে ঢাকা শহরে এটা পজিটিভভাবে নিয়েছেন এবং উপভোগও করে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন কামরুজ্জামান দুলাল, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কামরুজ্জামান দুলাল, আপনাকে স্বাগত। সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকি এই অনুষ্ঠানটিতে। আমরা এই মুহূর্তে রাজনৈতিক যদি প্রেক্ষাপটের দিকে তাকাই, দেখি যে বিরোধী দল নানা জায়গায় সভা সমাবেশ করছে, সেই সাথে নানা ধরনের প্রপাগন্ডাও আমরা দেখতে পাই। অন্যদিকে আমাদের প্রধান দল বিএনপি সরকারি দল, এবং এই সরকার সারা দেশে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, নানাভাবে দেশের উন্নয়ন সহ নানা ইস্যুতে কাজ করে যাচ্ছেন। আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সেই বিষয়গুলোর আলোকেই প্রথমে একটু জানতে চাই, এই যে বর্তমান সরকার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা দেখছেন আপনি, সরকারের কর্মকাণ্ড আবার বিরোধী দলের কর্মকাণ্ড, একদিকে সমাবেশ, সভা সমাবেশ, আরেকদিকে কাজকর্ম, এটা কি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সরকারি দল দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব পালন করবে, উন্নয়নের দায়িত্ব পালন করবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সুন্দর সুন্দর কর্মসূচি দিবে, অর্থবহ কর্মসূচি দিবে। আবার সরকারের মধ্যে যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা বিরোধী দল গণমাধ্যমের মাধ্যমে, তাদের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমি এটাকে অত্যন্ত পজিটিভভাবেই দেখি এবং দেখতে চেষ্টা করি। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা যদি সভা সমাবেশে নানা ধরনের কথা বলা হচ্ছে, যে প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য দিয়েছেন, বা নানা জায়গায় যদি আপনি যদি খেয়াল করেন, শুধু বিরোধী দল না, আমরা যে আমরা 24-এর গণ আন্দোলনের পরে ছোট ছোট বিভিন্ন দল তৈরি হয়েছে, সেখান থেকে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা জায়গায় নানা ধরনের প্রপাগন্ডাও চালানো হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে বা আপনি যে রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন যে এই ধরনের? রাজনৈতিক একজন কর্মী হিসাবে তো আমাদেরকে আসলে এই অনেক কিছুই দেখি, আমরা অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু আমরা বলি। আমাদের একটা সমস্যা হয়েছে কি, রাষ্ট্র যে কোনো দেশের মধ্যে একটা শ্রেণী থাকে যারা কখনো ভালো কিছু চোখে দেখে না। একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, কুরবানির দিনে উনি দুপুরের পরেই উনি নিজে ড্রাইভ করে ঢাকা শহরে 4.5 ঘন্টার মতো উনি ড্রাইভ করেছেন এবং স্বচক্ষে নগরীর অবস্থাটা উনি পর্যবেক্ষণ করেছেন, এবং 2জন কর্মকর্তাকে উনি সাময়িকভাবে বোধহয় বরখাস্ত করার জন্য বলেছিলেন। উনি করেন নাই, উত্তর দক্ষিণ থেকে করা হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। এখন একটা শ্রেণী দেখলাম যে নেমে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন ভাবে, দেশের প্রধানমন্ত্রী কেন এটা করবে, উনি কি ওমর হয়ে গেছে? ওমর অবশ্যই ভালো কিছু করেছেন, ওমর তো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, আমরা তাকে অনুসরণ করব। এবং তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি বেরিয়েছেন, কেন বের হলেন? ওনাকে কেন বেরোতে? ওনার পরিষদ নেই, ওনার লোকজন নাই, আছে। এখন উনি যখন বের হয়েছেন তখন কিন্তু সবাই টনক নড়ছে যে না, প্রধানমন্ত্রী আজকে ঢাকা শহরে বলেছে, কালকে নারায়ণগঞ্জ শহরে আসবেন, আসতেই পারেন। এটা হচ্ছে একটা মেসেজ দেয়া যে না, তোমরা ঘুমাইও না, কাজ করো, সজাগ থাকো, অ্যাক্টিভ থাকো। আপনি যখন এই জায়গাটা বলছেন যে তারেক রহমান এই যে কর্মকাণ্ডগুলো করছেন, অনেকেই কিন্তু আরেকটা জিনিস সমালোচনা করছে। সেই সমালোচনাটা হলো যে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে সারা দেশে ঘুরে কাজের জন্য, খাল খনন, বৃক্ষরোপণ সহ নানা উন্নয়ন কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন, নানা কর্মকাণ্ড করছেন, একেবারে সচিবালয়ে সকাল 9টায় যে উপস্থিত হচ্ছেন, দেখছেন যে কর্মকাণ্ড তারা কারা কারা উপস্থিত হচ্ছেন। তো এই যে কর্মকাণ্ড, অনেকেই বলছে যে মন্ত্রী পরিষদের অনেক সদস্যই তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, বা অনেক জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে যে মন্ত্রী পরিষদ পরিবর্তন। এই বিষয়গুলো আপনাদের রাজনৈতিক মহল, বিশেষ করে আপনারা যারা দলের সাথে যুক্ত ছিলেন, তাদের এখান থেকে কি বল, সাধারণ মানুষ কি বলছে? বিশেষ করে হচ্ছে সাধারণ মানুষ হয় কি, যে সেটা হচ্ছে যে আপনি
যখন টেলিভিশনের সামনে বসেন, সারাদিনের কর্মব্যস্ততার পরে যখন টেলিভিশনের সামনে বসেন, তখন যদি দেখেন যে শাবানার একটা সিনেমা, ওর জামাই মরে গেছে, ছেলে মেয়ে নিয়ে সেলাই মেশিন দিয়ে পরিশ্রম করে ওর জীবন যাপন করে, তখন আপনার ভালো লাগবে না। এর সাথে ব্যাচেলার পয়েন্ট দেখলে আপনার ভালো লাগবে। মানুষ সবসময় ভালো কিছু চায়, আশাবাদী হতে চায়, ভবিষ্যৎ দেখতে চায়, সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে চায়। তো মানুষ সবসময় এইটা চায়। তারেক রহমান যাচ্ছে, সে ভালো কিছু করতে চেষ্টা করতেছে, সে দৌড়চ্ছে, সে মধ্যরাত পর্যন্ত কাজকর্ম করে যাচ্ছে, অফিস করছে, এইটা তাদের কাছে খুব ভালো লাগতেছে। পাশাপাশি একজন মন্ত্রীকে ওনারা ওভাবে দেখে না, ওনাকে দেখার সুযোগও আসলে সত্যিকারের অর্থে নাই। কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সে পুলিশ নিয়ে আছে, সে বিডিআর নিয়ে আছে, সে বর্ডার নিয়ে আছে, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলি নিয়ে আসছে, ওই নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব প্রচুর দৌড়ায়, আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রচুর দৌড়ান, আমাদের কৃষিমন্ত্রী, আমাদের পানি সম্পদ মন্ত্রী প্রচুর দৌড়ান। সত্যি কথা। শিক্ষামন্ত্রীকেও আমরা, যোগাযোগ মন্ত্রী, তার নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথাবার্তা বলে। আসলে আপনি আমাদের এই ঢাকা সিটির দুইজন যে দায়িত্বপ্রাপ্ত আছে, আপনি সত্যি করে তাকিয়ে দেখেন যে আমাদের যে দুইজন লোক আছে, তাদের যে ক্লান্তি, চেহারায় যে ক্লান্তি, সারাদিনের কর্মব্যস্ত যে ক্লান্তি, এটা কিন্তু তাদের চেহারায় লক্ষ্য করা যায়। আমরা আসলে ব্যস্ত থাকি বড়টাকে নিয়ে, ছোটটার দিকে দৃষ্টি পড়ে না, ফোকাসটা কম হচ্ছে। আসলে সুযোগ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত, উৎসাহ দেওয়া উচিত। কামরুল ভাই, আপনার কি মনে হয় যে এই জায়গায় আপনি হলে কি সমাধান করতেন যদি আপনি যদি ওই চেয়ারে বসতেন? কোনো সমাধান ছিল না, সমাধান ছিল না। এই কারণে আমাদের দেশটা হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্যের, অনেক অঙ্গরাজ্যের চাইতেও ছোট, কিন্তু জনসংখ্যার দিকে তাদের অর্ধেকেরও বেশি। আমেরিকার যে জনসংখ্যা তার অর্ধেকেরও বেশি জনসংখ্যা আমাদের এই ক্ষুদ্র দেশটায়। আমি গত পরশুদিন সন্ধ্যায় বরিশাল থেকে, আমার বাড়ি গৌরনদী থেকে আমি আসতেছিলাম ঢাকায়। সিটটা সামনে পড়ার কারণে আমি সামনের রাস্তাটা দেখতেছিলাম, আমি কি অবস্থা। সেটা হচ্ছে যে ঢাকা মাওয়া রোডে যখন আমি ঢুকলাম, তখন দেখলাম যে এই রাস্তা আগামী 5-7 বছর পর আর এখন যে এনজয় করতে পারতেছেন আর করতে পারবেন না। এত পরিমাণে গাড়ি মুভ করতেছে যে গাড়ির সরকার 80 কিলোমিটার পর্যন্ত আপনাকে গতি দিয়ে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে। আপনি 40ও যেতে পারছেন না। আপনি যে হিউজ রাস্তা করবেন সেই সুযোগও আপনার আর নাই। কোথা দিয়ে করবেন আপনি? এই ঈদ বলেন, দুইটা ঈদে আমাদের বা বড় কোনো ছুটি পড়লে হয় কি, আমাদের মানুষগুলি ঢাকা শহর কেন্দ্রিক, তো সবাই আসলে আমরা গ্রামে যেতে চেষ্টা করি। চেষ্টা করার কারণে হয় কি যে আমাদের অর্থনৈতিক কারণে আমাদের অনেকের এই গাড়ি নেই, ব্যক্তিগত গাড়ি নেই। আর পরিবহন কোম্পানিগুলিও তাদের একটা হিসাব মতোই তারা গাড়ি নামায়। তারা ঈদ কোরবানির জন্য তো স্পেশাল কোনো গাড়ি আপনার তাদের ডিপোতে রাখবে না, যা আছে তা দিয়েই তাদেরকে ট্রিপ বাড়াতে হয়। কিন্তু আপনি যখন পরিবহন কথা বলছেন, এই জায়গায় আমরা একটু বলি, যেহেতু আপনি রাজনীতির একটি বড় পর্যায়ে ছিলেন, আপনি যুবদলের দপ্তরেরটা পুরোপুরি সামলিয়েছেন এক সময়, আমরা জানি। সেই জায়গায় আপনি তো দেখেছেন যে যুব সমাজের সংকট, সাধারণ মানুষের সংকট, বেকারের সংকট, এই যে রাজধানীর এই যে পরিবহন ব্যবস্থার কথা যখন বলেন, তখন আমরা কি এই যে ঢাকায় যে পরিবহন ব্যবস্থাটা আছে, এইটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকারিভাবে বা সংগঠনের মাধ্যমে এটা একই ধরনের পরিবহন ব্যবস্থা থাকে। এইটার দিকে কি সরকার মনোযোগ দিতে পারে? যোগাযোগ নিয়ে যেহেতু কথা হলোই, সরকার মনোযোগ অনেক সময় আমরা দেখেছি যে সরকার একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চেষ্টা করেছে, কিন্তু আমরা ওই ডিসিপ্লিনের মধ্যে যেতে চাই না। বিভিন্ন কারণ আছে, যেতে রাজনৈতিক কারণ আছে, তারপর সাংগঠনিক যারা সংগঠনগুলি করে তাদেরও ব্যক্তিগত কিছু কারণ আছে। আর আমরা হচ্ছে ভালো কিছুর সাথে আমরা অভ্যস্ত নই, এটা হচ্ছে আমাদের একটা চরম সংকট। এবং আপনি একটা নাগরিককে আপনি ভালো কিছু শিখাতে গেলে সে এটাকে আপনার অন্যরকম রিয়েক্ট করে। এটা একটা বাজে দিকে আমাদের। এটা আপনিও কিনে জানি না, বাট আমি ব্যক্তিগতভাবে আমিও মনে হয় এটা করি। তবে সবচেয়ে একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সিগন্যালে দাঁড়ান, যখন উনি চিন্তা করেন যে ওনার 50টা গাড়ি ওনার বহরে না থাকে, যদি 4টা গাড়ি থাকে, তাহলে নগরবাসী অন্তত কিছু সময়ের জন্য জ্যাম মুক্ত থাকবে, এই দুর্দশা থেকে মুক্ত হবে। উনি যখন দাঁড়ান তখন আমরা আশাবাদী হই। এবং বাংলাদেশের মানুষ কিন্তু
অত্যন্ত পজিটিভভাবে, বিশেষ করে ঢাকা শহরে এটা পজিটিভভাবে নিয়েছেন এবং উপভোগও করে। আমরা একটু বিষয় নিয়ে কথা বলতে চাই, যেহেতু বাজেট নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, সেই জায়গায় যদি একটু হাত দিতে চাই যে এই বাজেটের সবচেয়ে ইতিবাচক কি দেখলেন আপনি? মাননীয় প্রধানমন্ত্রী উনি বড় রকমের একটা চ্যালেঞ্জ নিয়েছেন। রাজনীতির বয়স আমার 40 হয়ে গেছে, তো 40 বছর তো বাজেট নিয়ে মিছিল মিটিং করি, ভালোর পক্ষে কথা বলছি, বিপক্ষে কথা বলছি। এবছরও ধরেন বিরোধী দল যারা আছে তারাও কিন্তু বাজেট নিয়ে বিরোধিতা করেছে, তারা মিছিল করেছে। তো সবাই মজা করে ওই দিনকে দেখলাম যে বিড়ি সিগারেটের দাম বাড়াইছে, মদের দাম বাড়াইছে, এই কারণে জামাত বিরোধী দল, আমাদের বিরোধী দল মিছিল মিটিং করেছে, মজা করেছে আর কি সবাই। তো এবছর একটা জিনিসই আমরা দেখলাম, সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে একটা রোগী যে ডায়ালিসিস করতে হয় সারা বছর, তাকেও চিন্তা করা হয়েছে বাজেটে। যে ঋণ পড়াইছে বা পড়াবে তাকে নিয়ে চিন্তা করা হয়েছে। দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও বড় রকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, দেশের যোগাযোগের ক্ষেত্রে একটা পদক্ষেপ, শিক্ষার ক্ষেত্রে একটা বড় রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল সেফটির ইস্যুতে সোশ্যাল সেফটির ব্যারিয়ারটা অনেক বড় করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে কোনো কিছুরই দাম বাড়ানো হয় নাই। তো এটা একটা বড় রকমের বাজেট, প্রায় 9.5 লক্ষ কোটি টাকার বাজেট। এটা ইমপ্লিমেন্ট করা সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমি একটা জায়গায় শুধু আশাবাদী, একটা জায়গায়, সেটা হচ্ছে যে আই হ্যাভ এ ড্রিম। আমরা প্রত্যাশা রাখি সেই জায়গায় সরকার উনি যেটা প্রতিজ্ঞা করেছেন সেই জায়গায় নিয়ে যাবে। আমি একটু, আপনি তো রাজনীতি, আপনি একটু আগে বলছিলেন যে আপনার রাজনীতির বয়স প্রায় 40। আপনি যখন যুবদলের এই যে সদ্য কমিটিতে ছিলেন, বড় দায়িত্বে ছিলেন, সেই সাথে আপনি দপ্তরের দায়িত্ব পালন করেছেন। আমার একটা জানার প্রশ্ন, যে অনেকেই জানতে চায় এই রাজনৈতিক, এই যে আমরা বলি না যে গত 17 বছর নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আপনারা, এই জায়গায় আপনার কি জীবনে এই যে কঠিন কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন কিনা, বা আপনার কোনো এই জীবনটা, এই রাজনৈতিক জীবনে? বহুবার বহু রকম কঠিন সিদ্ধান্ত নিতে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে বহুবার। এটা তো মানে আমি একা না, অনেকবার অনেককেই নিতে হয়েছে। সর্বশেষে যে আমাদের পার্টি অফিসে যেদিন চরমভাবে একটা হামলা হলো, তো আমি যে দপ্তরে বসে কাজ করতাম, ওখানে একটা ছোট্ট একটা জ্বালানা আছে যে একটা মানুষ কোনো রকম বের হওয়া যায়। তো জানেনই তো যে বিএনপি অফিসের দুই পাশে একদম ঘন, মানে স্পেস খুবই কম। তো আমাদের পাশের বিল্ডিংটার প্লাস্টিকের পানির লাইন আর কি, সুয়ারেজ লাইন যেটাকে বলি আমরা, তো ওখান দিয়ে বের হয়ে, এখন আমাদের 4 তলা হলো আমাদের যুবদলের অফিস ছিল, এখনো আছে। ওই পর্যন্ত পুলিশ এসে গেছে, দরজা নক করতেছে, দরজা ভাঙতে চেষ্টা করতেছে। তো আমার ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা 20-30 জন। তো আমি আমার স্টাফ, রহিম করে নাম, ওরে ফোন দিলাম, তুমি কিভাবে বের হয়েছো? বলে আপনার পিছন দিয়ে ওই যে পাইপ ধরে আমি নেমে গেছি। তো ঠিক আছে, একটা রিস্ক নেই। তো পাইপটা ধরলাম আমি, মানে 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে আমি 4 তলা থেকে পড়ে গেছি। নিচের মাটিটা ছিল হচ্ছে নরম, ওই পানি টানি পড়ে ওখানে একদম অনেক নরম হয়ে গেছে, পায়ে আমার কেট ছিল। পরে আমি দেখলাম, আমি যখন মানে একটা বাসায় গেলাম, ওখান থেকে পালিয়ে বাসায় গেলাম, দেখলাম যে আমার সব ছুলে গেছে, পিঠি শার্ট ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে। মানে এই একটা বড় রকমের ঝুঁকি। যে পরে যারা জানলো যে তুমি পুলিশে তোমাকে অ্যারেস্ট করতো, তো কি হইতো, তুমি 6 মাস জেল কাটতা, বাট তুমি মারাও তো যাইতে পারতা। সিদ্ধান্ত আসলে ওই সময় আসলে হয় না, আসলে কি হবে, এটা ধরনের এটার একটা বড় রকমের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। কিন্তু অনেকেই বলে যে এই সময়টায় দীর্ঘদিন আপনি ধরে 20 বছর ধরে সংগ্রাম আন্দোলন করে গেছেন, অনেকেই বলে যে এই যে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে, বিশেষ করে যুব দলের সাথে তারা যুক্ত ছিল, অনেকেই মূল্যায়ন করা হয় নাই এই সময়টাতে। এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয়? মূল্যায়নের বিষয়টা হচ্ছে কি, আমাদের তো আসলে সম্পদ সীমিত, আর হচ্ছে রাজনৈতিক মূল্যায়ন একটা, আর একটা হচ্ছে প্রশাসনিক মূল্যায়ন। তো আমি যেটা দেখছি বা দেখি, সেটা হচ্ছে যে দেখেন, যুবদলের যাদের যোগ্যতা আছে, সেটা ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, অনেককেই মূল্যায়ন করার মতো করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই করেছেন। আমাদের রংপুরের যে সিটি মেয়র যুবদল থেকে গেছে, আমাদের রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষর চেয়ারম্যান, তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের প্রশাসক যুবদলের, তারপর হচ্ছে ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল মিল্টন সাহেব, উনি যুবদলের।
জেলা পর্যায়ের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ হয়েছে যুবদল থেকে, হয়েছে, ভবিষ্যৎ আরো হবে। আর উনি তো 100 দিনই হলো, কেবল 3 মাস প্লাস হলো উনি সরকার গঠন করছে। আমার বিশ্বাস উনি যতটা সম্ভব করবেন। আর সবাইকে তো আর এইটুক দেশের মধ্যে আসলে ওই, আর আমার চাহিদাটা যেরকম আমার যোগ্যতাটাও সেরকম থাকতে হবে। যোগ্যতার মূল্যায়নটা উনি করছেন নিশ্চয়ই, সেই সাথে নিশ্চয়ই উনি ভবিষ্যতে যাদের করতে পারেন নাই নানা জায়গায় করবেন বলে আমরাও দেখেছি নানা জায়গায় কথা বলতে। আমি আশাবাদী, চরমভাবে আশাবাদী। আপনার মতো আমরা আশাবাদী। ধন্যবাদ কামরুজ্জামান দুলাল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নাগরিক টিভির সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সেই সাথে জানার চেষ্টা করছিলাম যে বর্তমান সরকার কি করছেন এবং বিরোধী দলগুলো যে নানা ধরনের প্রপাগান্ডা চালাচ্ছেন এইটা নিয়ে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি চলছে এবং মাঠের রাজনীতির প্রেক্ষাপটটা জানার চেষ্টা করছিলাম। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।